এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে বাজার ব্যবস্থায় হস্তক্ষেপ করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শুধুমাত্র একটেল পোস্টপেইডে মাত্র 68 পয়সা মিনিট, 24 ঘন্টা যে কোনো মোবাইলে একটেল। এবার পুরো খবর। মইনুল রোডের বাড়ির লিজ বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বিবেচনা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে আইনজীবীদের সাথে বৈঠকে তিনি এরকম ইঙ্গিত দিয়েছেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ওদিকে সরকারি সূত্রে জানা গেছে মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই মইনুল রোডের বাড়ির লিজ বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। মানস ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। মন্ত্রিসভার বৈঠকে মইনুল রোডের বাড়ির লিজ বাতিলের খবর পাওয়ার পর বেগম খালেদা সিনিয়র নেতা ও আইনজীবীদের সাথে দফায় দফায় বৈঠক করেন। এর প্রতিবাদে সারা দেশে দুদিনের কর্মসূচিও ঘোষণা করে বিএনপি। আইনজীবীরা আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বেগম জিয়াকে। আমরা যেটা বিশ্বাস করি বা মনে করি বা যেটা বুঝতেছি যে এটা সম্পূর্ণ আইনিভাবে দিয়েছে, বেআইনিভাবে যদি এটা ক্যান্সেল করা হয় তাহলে বেআইনিভাবে ক্যান্সেলেশনের বিরুদ্ধে আইনগত দিক হলো রিট করা, এগুলি বিবেচনা করা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সিনিয়র অ্যাডভোকেট যা আমাদের রয়েছেন ওনারা এগুলো দেখছেন, পার্টি স্ট্যান্ডিং কমিটি দেখছেন, মূল কমিটি দেখছেন, সমগ্র সব কমিটি এগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, কারণ জিনিসটা খুব একটা কঠিন সিদ্ধান্তের মধ্যে আমরা যাচ্ছি মনে হচ্ছে। 1913 সালের লিজ সম্পত্তি আইনে বলা আছে যে উদ্দেশ্যে সরকারি সম্পত্তির লিজ দেয়া হবে তা ব্যাহত হলে লিজদাতা অর্থাৎ সরকার সেই বরাদ্দ বাতিল করতে পারবে। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে জানানো হয় মইনুল রোডের বাড়ি বরাদ্দ দেওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েক দফায় লিজের শর্ত ভাঙা হয়েছে। এই বাড়ির বার্ষিক 1 টাকা হারে খাজনা 2001 সাল পর্যন্ত দেয়া হয়নি। বাড়িটির নামজারি সেনানিবাস ভূমি অধিদপ্তরে না করে তেজগাঁও ভূমি রেজিস্ট্রি অফিস থেকে করা হয়েছে, যা লিজ শর্তের সরাসরি লঙ্ঘন। বাড়িটি সাবেক রাষ্ট্রপতির পরিবারকে বসবাসের জন্য দেয়া হয়েছিল, কিন্তু এই শর্ত না মেনে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে বাড়িটি ব্যবহার করা হয়েছে। সেনানিবাসের ভিতরে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, এমনকি ছেলেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, এটা নীতি নৈতিকতা সব দিক থেকেই আমি মনে করি যে ঠিক না। সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের নিরাপত্তার বিষয়টি আমি মনে করি এর সাথে জড়িত। সুতরাং সব বিষয়গুলোকে যদি আমরা একসাথে দেখি, আমি মনে করি সরকারের সিদ্ধান্তটি খুব আইনানুগ এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে। মইনুল রোডের বাড়ির বরাদ্দ বাতিল হওয়ার পর গুলশানে খালেদা জিয়ার অপর বরাদ্দ বাড়িটি সবার নজরে আসে। বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কাছে ভাড়া দেয়া আছে। অন্যদিকে বেগম খালেদা জিয়া বর্তমানে সেনানিবাসের বাড়ি ছেড়ে ভাই শামীম ইস্কান্দারের গুলশানের বাসায় এসে উঠেছেন। জানা যায় বুধবার মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের পরই বেগম জিয়ার বেশ কিছু মালপত্র এই বাড়িতে পাঠানো হয়। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। সেনানিবাসে বেগম খালেদা জিয়ার জন্য বাড়ি বরাদ্দের আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে নয়, সেনানিবাসের মতো সংরক্ষিত এলাকাকে দখলমুক্ত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত মেহরুন রুনির রিপোর্টে। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের বরাদ্দ বাতিলের বিষয়টি এখন আলোচনার শীর্ষে। বিএনপি অভিযোগ করেছে সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই বরাদ্দ বাতিল করেছে। তবে আইনমন্ত্রী এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন একই ব্যক্তির নামে রাজধানীতে দুটি বাড়ি বরাদ্দ করা আইনসঙ্গত নয়। শেখ রাহানাকে একটি বাড়ি দেওয়া হয়েছিল, সেই বাড়িটাকেও ওনারা আবার বাতিল করে দিয়ে সেখানে একটা পুলিশ স্টেশন বসিয়ে প্রধানমন্ত্রী হয়ে এই পুলিশ স্টেশন উদ্বোধন করেছেন। আমি এটা রিভেঞ্জের কথা বলছি না, আমি এটা নৈতিকতা এবং আইনের দিকটা বলছি। বাংলাদেশের মানুষ কি ভাববে যে রাজনৈতিক দলের প্রধান হয়ে উনি 1.5 বিঘার একটা বিনা পয়সায় 1 টাকা মূল্যে গুলশানে একটা বাড়ি সহ নিয়েছেন, লক্ষাধিক টাকা ভাড়াও তো পান। ঠিক তেমনিভাবে 9 বিঘা জমি আবার ক্যান্টনমেন্ট এলাকায়, সেইগুলার যে দেওয়া হয়েছে সে সময় প্রক্রিয়াতে আইনগত দিক সঠিক না। অন্যদিকে সকালে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন সেনানিবাসের মতো সংরক্ষিত এলাকাকে দখলমুক্ত করার জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ক্যান্টনমেন্টের বাসাটা তিনি থেকেছেন, এটা ক্যাবিনেট কর্তৃক বরাদ্দ করা হয়নি, এবং একদিক দিয়ে তিনি এই বাসাটা দখল করেছিলেন। সেই বাসাটাকে দখলমুক্ত করার জন্যই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে,
এটা জনগণের পক্ষ থেকে আমাদের এটা দায়িত্ব। পাট ব্যবসায়ী ও পাট চাষী সমিতি আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ বাতিলের বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করতে দেওয়া হবে না। মেহরুন রুনি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের লিজ বাতিলের সিদ্ধান্তকে সরকারের অনৈতিক, প্রতিহিংসা পরায়ণ এবং অদূরদর্শী সিদ্ধান্ত অভিহিত করে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। তারা বলেন, অন্যথায় সরকারকে এজন্য জবাবদিহি করতে হবে। আবু দারদা জুবাইরের রিপোর্ট। বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসভবন বাতিলের সরকারি সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার চরম দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। ক্যান্টনমেন্ট বোর্ড প্রস্তাব করেনি, সরকার ক্যাবিনেট কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে গভীরভাবে বুঝতে হবে। রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য, রাজনীতিকে সংঘাতময় করার জন্য, এই জন্য এই সরকারি সম্পূর্ণভাবে দায়ী থাকবে। সমাবেশের এক পর্যায়ে নেতাদের বসা এবং ছবি তোলার প্রতিযোগিতা নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় বিএনপি মহাসচিবকে বক্তব্য দিতে বেশ বেগ পেতে হয়েছে। মহাসচিব তার বক্তব্যে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসভবন বাতিলের সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এটা অত্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অত্যন্ত সংকীর্ণ এবং প্রতিহিংসাপরায়ণ একটা সিদ্ধান্ত, যেটা কোন ক্যাবিনেট নিতে পারে না বা নিতে করবে না। এতে করে আমি নিজেও এই দেশের একজন নাগরিক, আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রিসভা কি এইরকম যে এইরকম সিদ্ধান্ত নিতে পারে? আপনি নিজেও লজ্জা করবেন। আইন অনুযায়ী তারা যে কোনো ব্যবস্থা নিতে পারবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। আবু দারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। আগামী 2-3 দিনের মধ্যে যুদ্ধাপরাধ তদন্তে সিআইডিকে আনুষ্ঠানিক দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। তাদেরকে তদন্তে সহায়তার জন্য দেশের অন্য গোয়েন্দা সংস্থাগুলোকেও সম্পৃক্ত করা হতে পারে। আর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আগামী 2 সপ্তাহের মধ্যে গঠিত হবে 3 সদস্যের একটি বিশেষ ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন SM বাবু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে এটি ছিল দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এতে জার্মানির নুরেনবার্গ সহ বিশ্বের বিভিন্ন যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ এবং 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নিয়ে আলোচনা হয়। প্রায় 3 ঘণ্টার আলোচনা শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করবে আর মামলা পরিচালনাকারী নিয়োগ এবং ট্রাইব্যুনাল গঠন করবে আইন মন্ত্রণালয়। বৈঠকে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। খুব গুড নাম্বার অফ ভালো অফিসার যে মানে আছে তাও না। ইনভেস্টিগেটিভ এজেন্সি 2 জন হতে পারে, 4 জন হতে, প্রয়োজন মোতাবেক টাইম টু টাইম এটা করা হবে, এজেন্সি নিয়োগ করা হবে। হয়তো ডে অর 2-1 দিনের ভিতরে হয়ে যাবে। এবং চিন্তা করছি যে এখানে আরো বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা আছে তাদেরকেও এখানে অ্যাড করে দিতে চাই, সো দ্যাট সব জায়গার ইনফরমেশনটার জন্য এখানে আসে। উই আর থিঙ্কিং ইন দ্য মিটিং যে NSI, বিগ অর্গানাইজেশন, আমাদের জাতীয় অর্গানাইজেশন, DGDFI, ওদেরকে কি এখানে রাখা না রাখা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি হবে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, ট্রাইব্যুনাল গঠনের সম্ভাব্য সময়সূচি। তদন্তকারী এজেন্সি, প্রসিকিউটর, তারপরে হবে ট্রাইব্যুনাল। সেটা কতদিন হবে? সেটা তো আমরা মনে করছি যে সপ্তাহ 10 দিন বা 2 সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। এক্ষেত্রে হাইকোর্টের বিচারপতি হবার যোগ্য একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা জেনারেল কোর্ট মার্শালের বিচারককে 1977 আইন যুদ্ধাপরাধীদের অভিযুক্ত অনুপস্থিতিতে বিচার বিধান নেই, তাই এই বিষয়টি অন্তর্ভুক্ত করে আইনটি বৈঠকে